নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের গৃহমন্ত্রী অমিত শাহ বিহারে গিয়েছিলেন এবং ভোটের আগে অমিত শাহ সেই রাজ্যে যাবেন সেটা তো স্বাভাবিক, কিন্তু সেখানে গিয়ে যে অবস্থার সম্মুখীন তিনি হলেন, যে পরিস্থিতির সম্মুখীন হলেন এবং যে এক্সপেরিয়েন্সটা অমিত শাহের হলো, সেটা কিন্তু কখনোই অনুকূল নয়। একদম সরাসরি আমরা দেখতে পেলাম যে অমিত শাহ তির্যক মন্তব্য বিধতে চেয়েছিলেন রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা বিহারে, যেটা তিনি করেছিলেন, কিন্তু সেখানে নিজেই কোথাও গিয়ে একদম পিছিয়ে আসতে বাধ্য হলেন। তাকেই নিজেকে রীতিমতন ঘোল খাইয়ে দিল বিহারের বিজেপি সমর্থকরা। তার কারণ অমিত শাহ একদম ভরাট গলায় বলছিলেন যে কয়েকদিন আগে রাহুল গান্ধী এখানে একটা সভা করে গিয়েছেন, আপনারা জানেন সেই সভাটা কি নিয়ে, কিংবা একটা যাত্রা করে গিয়েছেন, সেই যাত্রাটা কি নিয়ে আপনারা জানেন? একদম এক সেকেন্ডের মধ্যে সেই যে ভিড় বিজেপি সমর্থকদের মধ্যে থেকে উত্তর উঠে আসে, ভোট চুরি নিয়ে সেই যাত্রা ছিল। একদম সেখানে অমিত শাহ রীতিমতন হতবাক হয়ে যান, রীতিমতন একদম হোঁচট খেতে থাকেন এবং তিনি বলেন না 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 না, ভোট চুরি নিয়ে সেই যাত্রা ছিল, আমি পরে বলছি সেটা যাত্রাটা কি নিয়ে ছিল। আপনারা আগে সেই ভাইরাল ভিডিওটা দেখুন, তার পরবর্তীতে আসছে এনে বিস্তারিত ব্যাখ্যা। अभी अभी ये राहुल बाबा यात्रा कर गए गए ना भाई। यात्रा का विषय क्या था उनका बताओ तो जरा। अरे यार, वोट चोरी नहीं था, मैं बाद में बताता हूं क्या था। আপনারা শুনলেন অমিত শাহের মুখের ওপর একদম সরাসরি কিভাবে বিহারের বিজেপি সমর্থকরা এই কথাটা একদম ছুঁড়ে মারলো যে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী বিহারে যাত্রা করেছিলেন এবং কারা ভোট চুরি করেছে, কে কার কথা বলেছিলেন রাহুল গান্ধী, সেটা কিন্তু এই মুহূর্তে বিহারের সাধারণ মানুষ যারা হয়তো বিজেপি সমর্থক, তারাও কিন্তু এই মুহূর্তে বিশ্বাস করতে শুরু করেছে যে বিজেপি ভোট চুরি করেছে। তা না হলে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ, যাকে চাণক্য বলা হয়, বিজেপির নাম্বার 2 বলা হয়, তাকে মঞ্চের সামনে থেকে দাঁড়িয়ে একদম সরাসরি এই ধরনের বক্তব্য রাখা যে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী যাত্রা করেছিলেন, সেটা আপনারা বুঝতে পারছেন যে বিহারের মাটি এই মুহূর্তে কোন দিকে সে জায়গায় হাওয়াটা বইছে। এবং তার সঙ্গে এর পরবর্তীতে অমিত শাহ এই বক্তব্যই কন্টিনিউ করেন। তিনি একজন রাষ্ট্রীয় নেতা এবং সারা দেশে তিনি রাজনীতি করে চষে বেড়াচ্ছেন, তো সুতরাং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অমিত শাহ। কিন্তু সেটা বলতে গিয়ে অমিত শাহ কি বললেন, যে এই যে যাত্রাটা হয়েছিল রাহুল গান্ধী কি নিয়ে করেছিলেন জানেন আপনারা? এই যে যাত্রাটা হয়েছিল সেটা বিহারের পরবর্তীতে স্কুল তৈরি করা হবে না, সেরকম বিষয় নয়। পরবর্তীতে 24 ঘন্টা যাতে আলো থাকে সেই রকম বিষয়টা নিয়ে প্রচার করতে এসেছিল না, সেরকম বিষয় নয়। যাতে একদম গ্রামের অভ্যন্তরে, একদম প্রত্যন্ত গ্রামেও রাস্তা পৌঁছে যায়, একদম পাকা রাস্তা পৌঁছে যায়, সেটা নিয়ে রাহুল গান্ধী বক্তব্য রাখতে এসেছিলেন না, সেইগুলো বিষয় নয়। তাহলে কি বিষয়ে রাহুল গান্ধী বক্তব্য রাখতে এসেছিলেন? রাহুল গান্ধী আপনাদেরকে জানাতে এসেছিলেন যে বাংলাদেশ থেকে বা যেসব জায়গা থেকে বাইরের থেকে ঘুষপেটিয়া ঢুকছে, সেই বাক্যবন্ধ বা সেই শব্দবন্ধ ব্যবহার করে, অর্থাৎ অনুপ্রবেশ বাইরের থেকে ঢুকছে বিহারে, সেইটা সম্বন্ধে রাহুল গান্ধী তাদেরকে বাঁচানোর জন্য এসেছিলেন। কিন্তু এই কথার আন্ডারলাইনে তিনি কি স্বীকার করলেন, কোন কোন বিষয়গুলো স্বীকার করলেন? তাদের যে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেই ডবল ইঞ্জিন সরকারের যে দুর্বলতা কিংবা সেই ডবল ইঞ্জিন সরকারের যে অপারগতা, সেটাই স্বীকার করলেন নাকি? তিনি প্রথমে কি বললেন, যে স্কুল কলেজ নিয়ে কথা বলতে এসছেন, 24 ঘন্টা বিজলি সেটা নিয়ে কথা বলতে এসছেন, কিংবা গ্রামের রাস্তা সেটা নিয়ে কথা বলতে এসছেন, কিংবা বেরোজগারি সেটা নিয়ে কথা বলতে এসছেন না, রাহুল গান্ধী এগুলো নিয়ে কথা বলতে আসেননি। তার মানে এগুলো অবশ্যই কিন্তু বিহারের একদম দিনের আলোর মতো স্পষ্ট একটা সত্যি, এবং সেই সত্যিটা কিন্তু অমিত শাহ নিজের মুখেই স্বীকার করছেন। এবং তারা এই মুহূর্তে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন 2025 সালে ভোটে জেতার পর এগুলো সমস্ত ঠিক হবে। তাহলে প্রশ্ন কি এই মুহূর্তে ওঠে না যে এতদিন ধরে যে নীতিশ কুমারের সরকার চললো বিজেপির সমর্থনে গত 11 বছর ধরে, তাহলে সেই সরকার কেন এই বিষয়গুলোকে উন্নতি পার করতে পারলো না? এই প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা। অন্যদিকে এই মুহূর্তে আরেকটা বিষয় কিন্তু উঠছে যে অমিত শাহ বারংবার যে বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া ঢুকছে, বিভিন্ন মায়ানমার থেকে রোহিঙ্গারা ঢুকছে, বিভিন্ন কথাবার্তা বলছেন, কিন্তু সেই দায়িত্বটা কার, এই প্রশ্ন উঠছে। আগে আপনারা ভিডিওটা দেখুন অমিত শাহ কি বললেন, তারপর আসছে এ নিয়ে বিস্তারিত আবার ব্যাখ্যা। मित्रों, यात्रा का विषय बिहार में अच्छी शिक्षा लाना नहीं था, यात्रा का विषय रोजगारी नहीं था, यात्रा का विषय बिहार में 24 घंटा बिजली नहीं था, यात्रा का विषय हर गांव हर टोले में रोड पहुंचाना नहीं था,
यात्रा का विषय था जो बांग्लादेश से घुसपैठिए आए हैं उनको बचाने का विषय था। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য। অমিত শাহ প্রথমে একদম ভোট চুরি নিয়ে বেশ খানিকটা হোঁচট খেলেন, তার পরবর্তীতে রীতিমতন তিনি বোঝাতে চেষ্টা করলেন যে রাহুল গান্ধী কাদেরকে বাঁচাতে চাইছে জানেন, যারা অনুপ্রবেশকারী হিসাবে বিহারের মানুষের নিজেদের যে হক সেটাকে ছিনিয়ে নিচ্ছে, বিহারের মানুষের অধিকার সেটাকে ছিনিয়ে নিচ্ছে। কিন্তু একটা প্রশ্ন এখানে উঠতে বাধ্য যে এই যে এসআইআরটা হলো, এই এসআইআর এর ভিত্তিতে যখন একদম জ্ঞানেশ কুমার সরাসরি প্রেস কনফারেন্সটা করলেন, এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে কতজন ঠিক অনুপ্রবেশকারী ধরা পড়লো আপনাদের যে এসআইআরটা, তার তো অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে বাইরের রাজ্য থেকে, বাইরের দেশ থেকে বিভিন্ন মানুষ এসে এখানে থাকছেন, নেপাল থেকে, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে থাকছেন বিহারে, এবং তাদেরকে বাদ দেওয়া। কিন্তু এরকম কতজন ধরা পড়লেন এখনো পর্যন্ত সেই উত্তর দিতে পারেনি ইলেকশন কমিশন। এবং সেই জায়গা থেকে যে প্রশ্নটাও বিরোধীরা তুলছে যে অমিত শাহ নিজে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই কথা বলছেন যে বিহারে যে ঘুষপেটিয়া হচ্ছে, ঘুষপেটিয়া যদি হয় তাহলে সেটা বর্ডার সিকিউরিটি ফোর্স আটকাতে পারছে না কেন, বিএসএফ সেটা আটকাতে পারছে না কেন, এবং বিএসএফ এর দপ্তরটা তো একদম সরাসরি অমিত শাহ নিজের দপ্তর। এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে। অমিত শাহ বারংবার কিন্তু বিহারে গিয়ে যতবার মানুষের সামনে দাঁড়াবেন এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। এবং তার সঙ্গে ডবল ইঞ্জিন সরকার তাদের ব্যর্থতার কথা পরপর লাইন দিয়ে স্বীকার করলেন। কে স্বীকার করলেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন। যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে বেকারত্ব হচ্ছে কি করে, সেখানে 24 ঘন্টা আলো থাকছে না কেন, সেখানে গ্রামের মধ্যে রাস্তা পৌঁছাচ্ছে না কেন, সেখানে একদম সরাসরি সরকারি স্কুলে সমস্ত মানুষ পড়াশোনা করতে পারছে না কেন, এইগুলো কেন এখনো পর্যন্ত ভোটের এজেন্ডা হয়ে থেকে যাচ্ছে? এগুলো তো হয়ে যাওয়ার কথা ছিল। 20 বছর ধরে নীতিশ কুমারের সরকার চলছে, তার মধ্যে গত 11 বছর ধরে নীতিশ কুমার সমর্থন করছেন বিহারে বিজেপিকে, এবং সেই জায়গা থেকে বিজেপির ডেপুটি সিএম রয়েছেন। তাহলে সেই দায় এই যে এজেন্ডাগুলো ভোটের এজেন্ডা না হয়ে সম্পূর্ণভাবে বাস্তবিক চিত্র এগুলো কেন পাচ্ছে না? অর্থাৎ সরকারি স্কুলে বিহারের বাচ্চারা কেন পড়াশোনা করতে পারছে না, 24 ঘন্টা কেন আলো থাকছে না, গ্রামের অভ্যন্তরে কেন পাকা রাস্তা হচ্ছে না? এই প্রশ্নগুলো কার? এই উত্তরগুলো দেওয়ার দায় কার? এই ব্যর্থতাগুলো যদি থেকে থাকে তাহলে সেই ব্যর্থতার দায় কার? এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই উঠছে। সুতরাং কোথাও গিয়ে একদম সরাসরি এই ভরা মঞ্চ থেকে অমিত শাহের যেভাবে অপমান হলো সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে আবারও ভাবতে হবে কিন্তু এই মুহূর্তে যে বিহারের ভোট শুধুমাত্র এসআইআর এর উপর ভিত্তি করে 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার উপর ভিত্তি করে কিন্তু তারা হয়তো জিততে পারবে না। তার কারণ বিহারে বিজেপির সমর্থকরা তারা নিজেরা বিশ্বাস করতে শুরু করেছে যে ভোট চুরি বিষয়টা ঘটছে দেশে, এবং সেটা করতে রাহুল গান্ধী, তেজস্বী যাদব কিংবা আইএনডিএ জোট তারা কিন্তু সমর্থ হয়েছে। তা না হলে কোন সাধারণ মানুষের এতটা সাহস হতো না যে তিনি একদম অমিত শাহের মুখের উপর অমিত শাহের করা প্রশ্নের উত্তর দিয়ে দিতেন যে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী এই যাত্রা করেছিলেন। আপনারা কি মনে করেন? সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।